দুজনে সেখান থেকে উঠে সবাই যেখানে আছে, মানে পিকনিক হচ্ছে যেখানে গেল, মানে খাওয়ার আয়োজন করেছে সেই জায়গায়। প্রেম নিয়ে ভাবনা আর কাউকে বলার মধ্যে পার্থক্য আছে সেটা বোঝেন তো। ভাবনায় ধীরে ধীরে সব মনে পড়ে যায়, আর কাউকে বলতে গেলে অল্প সময় লাগে। মিতু আর মামুন গিয়ে দেখে সবাই খেতে বসেছে, তারাও সবার সাথে খেতে বসলো। খাওয়া শেষ হওয়ার পর সবাই একসাথে হলো। তানহা সবাইকে বলতেছে, সবাইকে একটা কথা তো বলা হয়নি। আজকে আপনাদের জন্য আমার কোম্পানি বড় একটা পার্টির আয়োজন করেছে। আজকে আমাদের কোম্পানির চেয়ারম্যান মানে আমার বাবা মা ভাই বোন এবং বিশেষ একজন আসবে। ম্যাম, কি উপলক্ষে এই পার্টির আয়োজন? আমি তো মনে করেছি কেউ না জানলেও একজন জানে বা আপনারা অনেকেই জানেন। মামুনের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, জানলেও ভুলে গেছি। আর আপনার পরিবারের সবাই বা কেন আসবে? কারণ আজকে আমার জন্মদিন। আমি চেয়েছিলাম জন্মদিনটা সবার সাথে পালন করব। আর আমার জীবনসঙ্গী যে হবে তার সাথে পরিচয় করিয়ে দেব, যাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আবারও মামুনের দিকে তাকালো। ইস, আমি তো ভুলেই গেছি আজকে তানহার জন্মদিন। আর তানহা কি সত্যি আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চায় আমি তার ভালোবাসা? আমি কি বলে দিব ম্যামকে সব কিছু? ম্যাম তো দেখি আগে থেকে সব আয়োজন করে রেখেছে। কনুই দিয়ে গুতা দিল মামুনকে। আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছি, ভাবতেও পারতেছি না তানহা এত সব কিছু করবে। আমার ভীষণ লজ্জা পাচ্ছে। আর লজ্জা পেতে হবে না। যাই হোক, অবশেষে দুজন মানুষ এক হচ্ছেন তাহলে। ম্যাম, পার্টির আয়োজন কখন রেখেছেন সেটা তো বললেন না। রাত 8টার সময় পার্টি শুরু হবে। কিন্তু ম্যাম, এখনো ঝাউবন ঘুরলাম না, হাতে সময় তেমন নেই। এই অল্প সময়ের মধ্যে এত বড় আয়োজন কেমন করব? আপনাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না ম্যানেজার সাহেব। হোটেলের ম্যানেজারকে সব আগে থেকেই বলা আছে। ওনারা সব কিছু ইতিমধ্যে শেষ করেছে। আমরা এখন ঝাউবন ঘুরে এসে পার্টিতে উপস্থিত হওয়ার আগে তৈরি হওয়ার সময়ও পাবো। তাহলে আর দেরি কিসের ম্যাম? চলেন তাহলে সবাই মিলে ঝাউবন যাই। আর হ্যাঁ ম্যাম, শুভ জন্মদিন। সবাই এক এক করে তানহাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। সবাই ঝাউবন ঘুরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তানহার জন্মদিন উপলক্ষে তৈরি হলো। তারপর এক এক করে সবাই হোটেলের ছাদে চলে গেল। তারপর তানহা সহ তার পরিবারের সবাই সেখানে আসলো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ আমার ছোট মেয়ের জন্মদিনের পার্টিতে আপনারা এসেছেন। আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন আমার বোনকে আমাদের কোম্পানি পরিচালনা করার জন্য, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আজকে কি আপনাদের সবার জন্য একটা খুশির খবর দেবে আপু? আর হ্যাঁ, আপনার বাড়ি শেষ হওয়া পর্যন্ত থাকবেন। আব্বু আম্মু, তোমাদেরকে খুব ভালোবাসি। তোমরা সবাই আমাকে খুব সাপোর্ট করেছো। আমার সব রকম পরিস্থিতিতে তোমরা পাশে ছিলে। ভাইয়া সরি, তোমাকে হয়তো অনেক কষ্ট দিছি। কিসের কষ্ট? তুই আমার আদরের বোন। নিজের কোলে পিঠে তোমাকে নিয়ে বেরিয়েছি, তোকে নিজ হাতে লালন পালন করেছি। তোর সব ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তোর সব ইচ্ছে পূরণ করা এটাও আমার দায়িত্ব। তোকে সবসময় ভালোবাসি আমি। এই জন্যই আমার তোমাকে এত বেশি ভালো লাগে। আর আপু, পড়াশোনার সময় আর আমার ডিপ্রেশনের সময় অনেক সাহায্য করেছিস, পাশে থেকেছিস। সেই জন্য তোকে অনেক ধন্যবাদ। দেবো একজন বোনকে কিসে ধন্যবাদ? তোর জায়গায় আমি থাকলে তুই কি আমাকে সাহায্য করতি না? আর তুই হলে আমাদের সবার আদরের ভালোবাসা, তোকে কি করে কষ্ট থাকতে দিই আমরা? উপস্থিত সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর হ্যাঁ, আজকে শুধু আমার মেয়ের জন্মদিনেই না, সেই সাথে আরও একটি খুশির খবর আছে। এই হচ্ছে আমার বন্ধু জমশেদ মজুমদার, আর এই হচ্ছে তার ছেলে মাসুম মজুমদার। ইনি আমার ব্যবসায়িক পার্টনার, আর ওনার একমাত্র ছেলে। আমার ছোট মেয়ের বিয়ের পাকা কথা করছি। আর আজকে কেক কাটার আগে দুজনকে আংটি বদল হবে। সবাই জোরে জোরে হাততালি দিতে লাগলো। মামুন আর মিতু তো বোকার মতো চেয়ে দেখতেছে। তাহলে তখন তানহা যে বলল বিশেষ একজন আসবে, আর সেই বিশেষ একজন হলো মাসুম মজুমদার, মানে তার হবু স্বামী। দুজন দুজনকে আংটি পরিয়ে দিল। তারপর কেক কেটে এক এক করে সবাই সবাইকে খাইয়ে দিল। মিতু তো এক চাহনিতে মামুনের দিকে তাকিয়ে আছে। দুজনে কিছুই বুঝতে পারলো না। তাদের মাথার উপর দিয়ে সবকিছু যেন চলে গেল। এটা কি হলো? আপনি না বলেছিলেন তানহা ম্যাম আপনাকে ভালোবাসে? তাহলে সে কেন হাসি মুখে আর অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে? হয়তো আমার উপর
রাগ অভিমান থেকে হয়তো তাকে ব্যথা দিয়েছি, তাকে ছেড়ে গেছি সেই কারণে। আবার এটাও তো হতে পারে আমি গরিব আর ওই ছেলেটা ধনী। না, আমি এই মঞ্চে উঠে সবাইকে সব সত্যি জানাবো, ম্যামকেও সত্যিটা বলবো। এটা হতে পারে না। মিতু যেতে ধরলে মামুন টেনে ধরলো। না, আর কিছু বলবেন না, আর কিছু করবেনও না। যেখানে আমি তাকে সুখ দিতে পারি নাই, তার স্বপ্ন নষ্ট করেছি, সেখানে তার নতুন সুখ নষ্ট করতে চাই না। তাই বলে সব নীরবে সয়ে যাবেন? আপনি তো ঠকবাজ বেইমান নন, সেটা তো ম্যামের জানা দরকার। আপনি তো তখন পরিস্থিতির শিকার ছিলেন। হোক না অন্য কারো, দূর থেকে দেখতেই তো ভালো লাগতেছে। আমি তো সবসময় চাইতাম সুখে থাকুক, এখন না হয় সে সুখেই থাকুক। আর তার সুখ কেন কেড়ে নিতে যাব আমরা? আপনার কষ্ট হচ্ছে না? আপনি এমন স্বাভাবিকভাবে আছেন কি করে? আপনি না তানহা ম্যামকে ভালোবাসেন? তাহলে কি করে ঠিক আছেন আপনি? বাদ দেন, পার্টি এনজয় করুন আপনি। তাছাড়া ক্ষুধাও লেগেছে, খেতে হবে তো। আপনি খান, আপনি পার্টি এনজয় করুন, আমি গেলাম। প্লিজ একা রেখে যাবেন না, একা থাকতে আমার একটু ভালো লাগে না। আমি আপনার কাছ থেকে সব শোনার পর যেখানে নিজেই ঠিক থাকতে পারছি না, সেখানে আপনি নিজেই তার সাথে সম্পর্ক করেছেন, আর আপনার চোখের সামনে সব হচ্ছে। আপনি কেমন করে সহ্য করছেন? বাদ দেন এই টপিকটা। আচ্ছা চলুন, আমিও যাব এখান থেকে চলে, তাহলে আর আপনার খারাপ লাগবে না। মিতুকে রেখে মামুন নিজেই চলে গেল আগে তার নিজের রুমে। মিতু যেই না চলে যেতে ধরবে, অমনি মিতুর আর একটা মেয়ে কলিং মিতুকে আটকালো। আপনারা সবাই দয়া করে আমাদের দুজনের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, সবাই পার্টি এনজয় করুন, আর কেউ রাতে না খেয়ে রুমে যাবেন না। ম্যাম, আপনাকে দেখে আমার জীবনে আরো অনেক কিছু দেখার বাকি আছে। আপনি সত্যি বড্ড বেশি জেদি, আর নিজের জেদের জন্য সব করতে জানেন। আপনাদের দুজনকে বেশ মানিয়েছে। আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। সামনে জীবন সুন্দর আর সার্থক হোক। ধন্যবাদ মিস মিতু, আপনারা দুজনেও সুখে থাকুন। আপনাদের দুজনের জন্য আমিও দোয়া করি। ম্যাম, আপনি ভুলের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই এমনটা বলছেন। তবুও আপনাকে ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। তানহা মিতুর কথাগুলোর কিছুই বুঝলো না, কিন্তু তানহা মামুনকে খুঁজতেছে, কিন্তু মামুনকে কোথাও দেখতেছে না। মামুনের হিসাব বাদ দিয়ে হেসে হেসে মাসুম মজুমদারের সাথে কথা বলতে লাগলো তানহা। পার্টি থেকে বের হয়ে রুমে ঢুকে নীরবে কান্না করতেছে মামুন। মিস মিতু, আপনাকে কি করে বোঝাই, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। কাকে দেখাবো মনের কষ্টগুলো? কাকে বোঝাবো কতটা ভালোবাসি তানহাকে? কাকে বলবো? পরিবারের পাশাপাশি তানহার খোঁজ সবসময় করতাম। ওখানে স্বাভাবিক না থেকে কি সবার সামনে কান্না করে নিজেকে ছোট করব? পারতেছি না যে কষ্টগুলো চেপে রাখতে। কি করব এখন আমি? আর কি বা করার আছে আমার? পার্টি শেষ হলে সবাই যে যার মতো রুমে চলে গেল। রাতেই তানহার পরিবারের সবাই ঢাকায় চলে গেল। তানহার কাছে থাকলো শুধু মাসুম, কারণ তানহা মাসুমকে তাদের সাথে করে যাওয়ার সময় নিয়ে যাবে। আর তো একটা দিন থাকবে তারা, তাই তানহা চায় তার অফিসের সবার সাথে মাসুম পরিচিত হোক। মামুন অনেক কষ্টে নিজেকে ঠিক করে নিল, যে করেই হোক তানহাকে তার ভুলে যেতেই হবে। তেলে আর জলে মিশ খায় না, কোনো রকম নিজেই নিজেকে সামলে নিল মামুন। পরের দিন তানহা মিতুকে দিয়ে মামুনকে ডেকে নিল। জি ম্যাম, বলেন কি করতে হবে? তেমন কিছু না, আজকে তো রাতেই সবাই রওনা দিব, তাই আমি চাই আপনি সারা দিন আজকে আমাদের দুজনের সাথেই থাকবেন। ঠিক আছে, থাকবো। তাহলে গিয়ে রেডি হয়ে আসুন, আমরা এক জায়গায় যাব। মামুন কোনো কথা না বলে সোজা তার রুমে চলে গেল। মিতুও পিছনে গেল মামুনের। মিতুর তো খুব রাগ হচ্ছে, কেমন করে মামুন এখনো স্বাভাবিক আছে আর তানহার কথা শুনতেছে। আপনি কি মানুষ নাকি পাথর? কেমন করে আবারও আপনি তানহার কথা শুনতেছেন? কিছু করার নেই মিস মিতু, যেহেতু তার অফিসে চাকরি করি সেহেতু তো তার কথা শোনা লাগবে। আপনার মতো আমি এবং আরও অনেকেই চাকরি করে, তাদেরকে না বলে আপনাকে কেন বললো? হয়তো আমাকে দেখাতে চায় আমার যে হাজার গুণ ভালো কাউকে পেয়েছে। এটাও জানি আমাকে জেলাস করাতে চাই সে। তাহলে কেন রাজি হলেন? তাকে তো না করতে পারতেন আপনি। এতদিন যখন তার কথা শুনেছি, অত্যাচার সহ্য করেছি, সেখানে তো আর মাত্র 2টি মাস বাকি। আর 2 মাস বাকি মানে?
ও কিছু না, 2 মাস পর তো আমাকে এত কাজ বা কথা শোনাতে পারবে না, সেটাই আর কি। তাছাড়া বিয়ে হয়ে গেলে তখন তার হবু স্বামী মাসুম হয়তো বা অফিস দেখাশোনা করবে, তখন তো আর আমাকে এত কাজ দিবেও না, চাপও দিবে না। মিথ্যা বলে কথা ঘোরালো। তা অবশ্য ঠিক বলেছেন আপনি। কি আর করার, বিয়ে না হওয়া পর্যন্ত সহ্য করুন। মিতু যেতে ধরলো। মিতু, একটু শুনবেন? হ্যাঁ, বলুন কি বলবেন। খুব আগ্রহ নিয়ে। আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন, আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। দেখবেন আপনি আমার চেয়ে ভালো কাউকে পাবেন। কি যে বলেন না আপনি, আমার কাছে কেন মাফ চাইতে হবে আপনার? আপনি তো কোনো দোষ করেন নাই। তাছাড়া আমি না জেনে না বুঝে না শুনেই আপনাকে একতরফা ভালোবেসেছি। আর হয়তো বা আমার কারণেই আপনার সাথে তানহার মিলটা হলো না। প্লিজ নিজেকে দোষী মনে করবেন না। আর আপনার মতো এমন একজন কলিগ সবার নসিবে থাকে না। আপনি সত্যি অনেক ভালো একজন মেয়ে, অনেক ভালো মনের মানুষ। হুম, ঠিক আছে, আমি তাহলে আসি। মিতু চলে গেল। মামুন রেডি হয়ে নিল। নিচে এসে দেখে তানহা আর মাসুম গাড়িতে বসে আছে। মামুন এগিয়ে গেল গাড়ির কাছে। আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? কতক্ষণ হলো গিয়েছেন আর সেই কখন? আপনি কিনা এতক্ষণে এলেন? আসলে ম্যাম আমি একটু ফ্রেশ হলাম তো তাই দেরি হলো। সরি ম্যাম, আর দেরি করব না। এরকম সরি জীবনে আর কতবার বলবেন আমাকে শুনি? আপনি যে একটা অপদার্থ সেটা কি জানেন আপনি? তানহা, বাদ দাও না, কেন নাকি এভাবে বলছো তুমি? আপনি বরং গাড়িতে উঠে বসুন তো। মামুন আর কোনো কথা না বলে গাড়িতে উঠল। মাসুম গাড়ি ড্রাইভ করতেছে আর তানহা তার পাশের সিটে বসেছে। মামুন পিছনের সিটে বসে আছে। তানহা মাঝে মাঝে মাসুমের সাথে কথা বলতেছে আর অট্ট হাসি হাসতেছে। আমরা কিন্তু বিয়ের পর হানিমুনে সুইজারল্যান্ডে যাব, কি বলো তুমি? হ্যাঁ, বিয়েটা আগে হোক, তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায়। আমাদের দুজনের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমরা কি কারোর মতো ছোট লোক নাকি? আমরা আরো অনেক দেশে যেতে পারবো। তা তো যাওয়া যায়, ওটা কোনো সমস্যা হলো নাকি? জানো মাসুম, অনেক ছোট লোক আছে যাদেরকে সত্যি ভালোবাসা দিলে ছুঁড়ে ফেলে দেয়। আসলে কথায় আছে না, ছোট লোক কি আর বিরিয়ানির মজা বোঝে? তানহা, তোমার এই কথা বুঝলাম না আমি। না বোঝার কি আছে? ছোট লোকের ঠিকানা পায়ের কাছে, তাদেরকে বুকে ঠাঁই দিতে নেই। আর আমরা কি কারোর মতো ঠকবাজ বেইমান নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? তানহা, আগামাথা কিছুই বুঝতে পারছি না। এখানে না বোঝার কি আছে? প্রেম করলে বিয়ে করলে সবাইকে জানিয়ে করা উচিত। লুকিয়ে প্রেম করার কি আছে? কাউকে বলে তাকে ভালোবাসি না, আবার কাউকে বলে হ্যাঁ তোমাকে ভালোবাসি। আচ্ছা মাসুম, তুমি বলো তো, ভালোবাসা কি খারাপ কিছু? ভালোবাসা কেন খারাপ হতে যাবে? ভালোবাসা তাকেই যায় যখন একজন আর একজনের নিজের চেয়েও পছন্দ করে, তাকে নিয়ে ভাবে। দেখলে তো, তুমি বুঝলে, কিন্তু ছোট লোক ঠকবাজ বেইমানটা কোনো দিন বোঝে নাই। কাকে কি বলছো তুমি তানহা? তোমার কথা কিছুই বুঝলাম না। তুমিও না কিছুই বোঝো না। যাকে বলার তাকে বলেছি, সে বুঝলেই হবে। তোমার মতো ভালো কাউকে ছেড়ে আমি না পচা শামুকে পা কেটে ফেলতে চেয়েছিলাম। হয়েছে, আমরা এসে গেছি, এবার গাড়ি থেকে নামো। তানহা গাড়ি থেকে নেমে গেল। মাসুম মামুন দুজনে নামলো। তারা একটা শপিং কমপ্লেক্সে এসেছে। তানহা এতক্ষণ যে কথাগুলো বলল সব মামুনকে বলেছে, আর মামুন যাতে শুনতে পায় তাই জোরে জোরে বলেছিল। আপনি আমাদের সাথে সাথে থাকবেন, বুঝলেন? এখানে আমরা বিয়ের মার্কেট করব। আরে তেমন কিছু না তানহা, একটু কেনাকাটা করবে আর কি। মামুন কোনো কথা না বলে তাদের সাথে সাথে ভিতরে ঢুকলো। তানহা একটা করে কাপড় দেখতেছে আর মাসুমকে বলতেছে এটা কেমন, কোনটা নিব, ইত্যাদি ইত্যাদি। তানহার কেনা শেষ হলে সব শপিং ব্যাগগুলো মামুনের হাতে দিল। এরপর মাসুমের জন্য কিছু কেনাকাটা করলো। তাদের শপিং করা হলে তারা বাইরে চলে আসলো। সকালে তো নাস্তা করি নাই, চলো সামনে এই রেস্টুরেন্টে যাই, হালকা কিছু খেয়ে নেই। হ্যাঁ ঠিক বলেছ, খেতে হবে। এই যে আপনিও আসেন আমাদের সাথে। মামুনও তাদের পিছনে রেস্টুরেন্টে ঢুকলো। তানহা আর মাসুম পাশাপাশি বসলো। মাসুম খাবার অর্ডার করলো। ওইটার খাবার দিয়ে গেল। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন আপনিও, মনে হয় সকালে নাস্তা করেন নাই। আসেন বসেন, আমাদের সাথে নাস্তা সেরে নেন। না না, আমি খেয়ে এসেছি, আপনারা খান। খেয়ে এসেছেন বলে খাবেন না, এটা কোনো কথা হলো? বসুন তো। আরে বাবা, যখন খেয়ে এসেছে আর খাবে না বললো, তখন আর জোর করো না তো। তাই বলেন, এখানে এভাবে দাঁড়িয়ে থাকবেন?
থাকুক না দাঁড়িয়ে, সমস্যা কোথায়? এমনিতেও তোমার শত্রুর অভাব নেই, কখন কোন দিক দিয়ে আক্রমণ করে। উনি এভাবে থাকলে বডিগার্ডের কাজটা হয়ে যাবে। তবু কেমন হয়ে যাচ্ছে না? চুপ করে খাও তো, তুমি এত চিন্তা করতে হবে না তাকে নিয়ে। আর আপনি একটু এই দিকে সরে আসেন। মামুন আর কোনো কথা না বলে তানহার কথা মতো মাসুমের সাইডে গিয়ে দাঁড়ালো। দুজনে হাসতে হাসতে খাবার খাচ্ছে। তানহা মাঝে মাঝে মাসুমকে নিজ হাতে খাইয়ে দিতে চাইলে মাসুম বারবার না করতেছে। সত্যি খাবারটা কি সেই স্বাদ? মাঝে মাঝে বাইরে খাওয়া উচিত, কি বলো? বিয়ের পর আমার হাতের রান্নাই খেতে হবে, এসব বাহিরের খাবার খাওয়া চলবে না। আর সত্যি বলেছ, খাবারটা কিন্তু সেই স্বাদ। ছোট লোকেরা এসবের খাবারের মজা বুঝবে না। আচ্ছা তানহা, কোন কারণে কি তুমি আমাকে ছোট লোক বলছো? তুমি আমার হবু স্বামী, তাছাড়া তুমি কোটিপতি বাবার একমাত্র ছেলে। তোমাকে কেন ছোট লোক বলবো? আমি ছোট লোককে ছোট লোক বলছি। সবাই কি আর সবকিছুর মর্ম বোঝে? তো এত ঘুরিয়ে বলার কি আছে? সোজা করে তো বলতে পারো তুমি। আমি না জাস্ট ছোট লোক ঠকবাজ বেঈমানকে সহ্য করতে পারি না। আচ্ছা, তোমাকে কে ঠকালো আর কাকে বেইমান বলছো? কে বেইমানি করছে তোমার সাথে শুনি? সে অনেক ঘটনা মাসুম, বিয়ের পর সব জানতে পারবে। তবে কেউ একজন খুব চরমভাবে বেঈমানি করেছে আমার সাথে। বলা চলে আমার জীবনটা নিয়ে ছেলে খেলা খেলেছে, এমন ভাবে আঘাত করেছে, এই আঘাত সবাই সহ্য করতে পারে না। তুমি কার সাথে প্রেম করতে নাকি? হয়তো খুব ভালোবাসতাম তাকে, কিন্তু সে প্রতারণা করেছে। যদি তার প্রতারণা করার ইচ্ছেই ছিল আমার সাথে, তখন সে আগে বললেই পারতো। বুঝেছি, এত আর বলতে হবে না, এবার খাও। স্যার, ম্যাম, আমার মনে হয় এখন গাড়ির কাছে যাওয়া উচিত। না মানে আপনাদের তো খাওয়া শেষ প্রায়। এত কথা না বলে চুপচাপ থাকেন না, নাকি আপনার প্রেমিকা আপনাকে ডাকতেছে? না, চুপ করো তো তুমি। আচ্ছা আপনি যান, আমরা মামুন আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা গাড়ির কাছে চলে আসলো। মামুনের চোখ দিয়ে আজ বৃষ্টির মতো জল গড়িয়ে পড়তেছে। মামুন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। তানহা এভাবে অপমান না করে যদি একটাবার সত্যিটা জানতে চাইতে, কেন সেদিন তোমাকে একা রেখে চলে গেছি, যদি আবারও জানতে চাইতে আমি সেদিন মিতুকে কি বলেছি, তাহলে হয়তো এভাবে অপমান করতে পারতে না। হ্যাঁ আমি অপরাধী, আমি ঠকবাজ বেঈমান, কিন্তু তানহা আমি তখনও তোমাকে ভালোবেসেছি, আজও তোমাকে ভালোবাসি। এটা হয়তো তোমাকে কষ্ট দেওয়া সাজা বিধাতা আমাকে দিতেছে। বিশ্বাস করো তানহা, অন্য লোকের সাথে তোমাকে দেখে সহ্য করতে পারতেছি না। অন্য লোকের সাথে কথা বলা, হাসাহাসি করা, এত সব করা আমার মেনে নিতেই কষ্ট হচ্ছে। আমি না হয় দোষ করেছি, তাই বলে এভাবে কষ্ট দিবে আমাকে তুমি? তাদের দুজনের খাওয়া হলে তারা গাড়ির কাছে চলে আসলো। এসে দেখে মামুন শপিং ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। মাসুম আবারও গাড়ি চালাতে লাগলো। তানহা সামনের সিটে তার পাশে বসলো। মামুন আবারও আগের মতো পিছনের সিটে বসলো। পুরো রাস্তা আবারও নানান রকম কথা বলা আর মামুনকে শুনিয়ে শুনিয়ে অপমান করলো তানহা। গাড়ি থেকে নেমে মামুন তাদের পিছনে পিছনে গিয়ে ব্যাগগুলো দিয়ে চলে আসলো। এসেই আবারও মিতুর সামনে পড়লো। এতগুলো ব্যাগ তোমার হাতে দেখলাম, ওগুলো কিসের ব্যাগ? ম্যাম আর স্যারের বিয়ের শপিংয়ের ব্যাগ। তাদের বিয়ে, তাদের পোশাক, আপনি কেন তা বহন করবেন শুনি? এছাড়া বা আমার কি করার আছে? তাছাড়া এখানে চাইলেও পিকনিক তো না করতে করার এসে উপায় ছিল না। আপনাকে দিয়ে চাকরের কাজ করাবে। বাহ, খুব ভালো তো। সত্যি কি আপনাকে তানহা ম্যাম ভালোবাসতো, নাকি আমাকে মিথ্যা বলেছিলেন? বাদ দেন না ওসব কথা, এখন আর বলে কি কোনো লাভ আছে? যা হওয়ার তা হয়ে গেছে। নিশ্চয়ই আপনাকে অপমানও করেছে তারা, তাই না? আমাকে কেন তারা অপমান করবে? আপনি পাগল হয়েছেন মনে হয়। পাগল আমি হইনি, আপনি হয়েছেন। যদি অপমান না করবে তাহলে আপনার চোখ লাল কেন, চোখের কোণে পানি কেন? ও হ্যাঁ, চোখে ধুলা পড়েছিল, তার জন্য লাল হয়েছে। আর চোখ কচলিয়েছিলাম তো, তার কারণে হয়তো হয়েছে। থাক, আর মিথ্যা বলতে হবে না। আর আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। যা বোঝার বুঝে গেছি আমি। এত কথা বলতে পারবো না, সকাল থেকে কিছুই খাইনি আমি, এখন একটু খাবো। তাহলে আমার ধারণাগুলো সব ঠিক ছিল। আসুন আমার সাথে সামনের ওই দোকানে গিয়ে দুজনে কিছু খাই। আপনি খান নাই এখনো? আপনার অপেক্ষায় ছিলাম, আপনাকে একা রেখে সবার সাথে বসে খেতে মন চায়নি। আপনিও না পাগলি একটা। আচ্ছা চলুন দেখি ওই দোকানে কিছু পাওয়া যায় কিনা।
দুজনে দোকানে গিয়ে ডিম পরোটা খেয়ে নিল। তারা 12টার দিকে সকালের নাস্তা করে নিল। যেখানে সবাই 10টার মধ্যে খেয়েছে সেখানে তারা 12টার সময় খেলো। খাওয়া শেষ করে এসে দেখে সবাই যে যার মতো করে বেড়াচ্ছে। ঠিক সেই সময় তানহা মামুন আর মিতুর কাছে চলে আসলো। বাহ, দুজন তো সুপার গ্লু এর মতো একসাথে থাকেন দেখি। তা কোথায় গিয়েছিলেন দুজনে? সম্পর্ক ভালো হলে আর নজর ঠিক হলে, নিয়ত ঠিক থাকলে সুপার গ্লুর মতো থাকা যায়। কোথায় আর যাব ম্যাম, ধনীদের তো সকালের নাস্তা করানোর মতো মন নেই, তাই গরিবের দপ্তরখানায় গিয়েই দুজনে সকালের নাস্তা সেরে নিলাম। কথাগুলো কি আপনি আমাকে বললেন নাকি মিস মিতু? আরে না ম্যাম, আপনাকে কেন বলবে, এমনি বললো আর কি। আমি আর মাসুম সমুদ্রের তীরে যাচ্ছি, চাইলে আপনারাও যেতে পারেন দুজনে। ম্যাডাম আপনি যান, সময় হলে আমরাও যাব, কেমন? তানহা আর কথা না বাড়িয়ে মাসুম সহ সমুদ্রে গেল। তানহা মাসুমের সাথে অনেক আনন্দ করলো, কিন্তু মাসুম সবসময় তানহা থেকে দূরে দূরে ছিল। সবকিছু মিতু আর মামুনের চোখের সামনে হলো। মামুন এসব নিতে পারতেছে না। তানহা যা শুরু করেছে এসব মামুনের পক্ষে নেওয়া অসম্ভব। যাই হোক, কক্সবাজার ভ্রমণ শেষ হলে সবাই আবারও ঢাকায় চলে আসলো। এবার অবশ্য তানহা মাসুমের গাড়িতে করে এসেছে। রাতে রওনা হয়েছে, পরের দিন তারা ঢাকায় এসেছে, তাই আজকেও সবার ছুটি। কালকে থেকে আবার অফিস শুরু হবে। বাসে যা ঘুমানোর ঘুমিয়েছে মামুন, তাই আর সে না ঘুমিয়ে বাইরে চলে আসলো। এসেই দোকানে গেল, প্রথমে একটা চা খেলো। তারপর লোকলজ্জার ভয় করেও দোকানদারের কাছ থেকে সিগারেট নিল 3টা। দোকানদার সহ সেখানে থাকা সবাই অবাক, কারণ এত বছর ধরে আছে কোনোদিন মামুন সিগারেট খায়নি। সিগারেট নিয়ে সোজা বাসায় ঢুকলো। এমন সময় মামুনের বাবা ফোন দিল। কেমন আছিস মামুন? আর তোর অফিসের ভ্রমণ কেমন কাটলো? এই তো বাবা, ভালোই কেটেছে। বাড়ির সবাই কেমন আছো তোমরা? হ্যাঁ, সবাই অনেক ভালো আছি। তোকে একটা কথা জানাতে ফোন করেছি। হ্যাঁ বাবা, বলো তুমি কি কথা। আমি তোর বোনের কাবিন করে ফেলেছি কালকে। তোকে জানাই নাই, জার্নি করে আসতেছিলি তার জন্য। তুই বাড়ি আসলে তারপর মুশকি ডেকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। আচ্ছা তুই বল, কবে বাড়ি আসবি তুই? এখন তো বলতে পারতেছি না, তবে 1-1.5 মাস পিছিয়ে নাও তারিখ। আচ্ছা ঠিক আছে, তুই কি মন খারাপ করেছিস তোকে না জানিয়ে যে কাবিন করলাম তোর বোনের? মন খারাপ করবো কেন বাবা, এটা তুমি ভালো কাজ করেছো, কিন্তু ওর লেখাপড়া আর কার সাথে কাবিন করালে? তোর মামাতো ভাইয়ের সাথে। ওরা নিজে থেকে এসে প্রথমে তোর মাকে, পরে আমাকে বলেছে। আমরাও আর না করি নাই। বিয়ের পরও তারা তোর বোনকে পড়াবে বলেছে। তাছাড়া তোর মামাতো ভাইকে তো ভালো করেই চিনিস, অনেক ভালো একটা ছেলে, আর তাই আর অমত করি নাই। ভালো করেছো বাবা, এই যুগে এমন ছেলে পাওয়া দুষ্কর। আচ্ছা মামা মামি, বলে দিও 1.5 মাস পর বিদায়, বিয়ে একেবারে দিবে। হ্যাঁ বলবো। আর শোন, তোর শোরুম দেওয়ার জন্য বড় দোকান তৈরি করছি। এখন তুই এসে নিজ হাতে তোর শোরুম সাজাস। অনেক ভালো করেছো বাবা, তাছাড়া বাড়ি গিয়ে বেকার থাকতে ভালো লাগতো না। আর একটা কথা, তুই অনুমতি দিলেই তোর জন্য মেয়ে দেখা শুরু করতে পারি। আমার বাড়ি থেকে এক মেয়ে যাবে, আর এক মেয়েকে ঘরে তুলতে চাই। আর তোর যদি কোনো পছন্দ থাকে তো বলতে পারিস। ছিল বাবা, সেটাও আগে, এখন কেউ নেই। তোমরা মেয়ে দেখতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে বাবা, ভালো থাকিস। আজ রাখি তাহলে। ফোন রেখে দিল মামুন। পকেট থেকে সিগারেট বের করে টানতে লাগলো। প্রথম টান দিতেই সে কি কাশি, চোখ মুখ বন্ধ হয়ে গেছে, চোখের কোণে পানি এসে গেছে। তবুও মামুন সিগারেট টানতে লাগলো, কিন্তু ধোঁয়া গিলতে পারলো না। এভাবে 3টা সিগারেট টানলো। পুরো রুমে সিগারেটের ধোঁয়া ভরা। সিগারেট টানার পরও তানহাকে মাথা থেকে সরাতে পারতেছে না, তাই রুম থেকে বের হয়ে ওই জায়গার কিছু নেশা করা ছেলেদের কাছে গেল। কি ব্যাপার ভাই, হঠাৎ করে এখানে যে, কোনো কি সমস্যা? আমিও তোমাদের সাথে নেশা করতে চাই। সে কি ভাই, আপনার মতো ভালো মানুষ হঠাৎ করে নেশা করতে চান? নেশা করলে নাকি দুনিয়ার সবকিছু ভুলে থাকা যায়। আমিও এমন কাউকে ভুলে যেতে চাই, তাই তোমাদের কাছে এসেছি। না ভাই, আমরা পারবো না। এইসব ভালো জিনিস না, শরীরের ক্ষতি হয় অনেক। আপনি ভালো মানুষ দেখবেন, এমনিতেই সব ঠিক হয়ে যাবে। এমনিতে সব ঠিক হলে আজকে তোমাদের কাছে আসতাম না। কিন্তু ভাই, নেশা না করাই ভালো। নেশা করার দরকার নেই আপনার।
যা বলছি তাই করো। কোনো নেশা করলে অতি দ্রুত তাকে ভুলতে পারবো। ওই দে ভাই, প্রেমের যন্ত্রণা খুব খারাপ জিনিস। ভাই বুঝেছি কেন এসেছেন। ওই কলকি তৈরি কর, ভাই প্রথমে টান দিবে। তার আগে ভালো করে দেখ আশেপাশে কেউ আছে কিনা, আমি বানাচ্ছি। দ্বিতীয় ছেলেটা চারিদিকে ভালো করে লক্ষ্য করলো, আশেপাশে কেউ নেই। প্রথম ছেলেটা কলকে বানালো, মামুনকে টানতে দিল। মামুন আবারও সেই কাশি শুরু করে দিল। ধীরে ধীরে একটু একটু অভ্যাস হয়ে গেল। মামুন এখন নিয়মিত গাঁজা খায়, সিগারেট তো প্যাকেট প্যাকেট কিনে রাখে মামুন। এভাবে 1 মাস চলে গেল। তো সেদিন তানহার অফিসে মাসুম এসেছে। ঠিক তখনই তানহা মামুনকে তার কেবিনে ডাকলো। আপনি এখানে বসে এই ফাইলগুলো ভালো করে দেখুন, আর কোথায় কোথায় ভুল আছে তা ঠিক করে দিন। ইনি কি এসব কাজ করতে পারবে তানহা? আরে পারবে, তুমি এত চিন্তা করো না তো। এত বছর থেকে তাহলে কিসের ফাইলের জন্য কাজ করতেছে অফিসে? পারলে তো ভালোই হয়। আমাদের বিয়ের তো আর 10 দিন পর। আমি না তোমাকে পেয়ে অনেক খুশি। আমি তো খুশি অনেক। আচ্ছা, আমি বলছিলাম কি, সন্ধ্যার সময় দুজনে বিয়ের মার্কেট করতে বের হতাম। হ্যাঁ, আবু অবশ্যই সে কথা বলেছিল। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে না জানিয়ে বিয়ের কার্ড ছাপাতে দিছি, কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবে। খুব ভালো করেছো তানহা, আগে ভাগে সবাইকে কার্ড দিয়ে খুব ভালো হয়েছে। হ্যাঁ অবশ্যই, তাছাড়া এখন তো বিয়ের মাত্র 10 দিন বাকি আছে। খুব তো ব্যস্ত হয়ে পড়বো আমরা, তখন তো মনে থাকবে না। এটাই ঠিক বলেছো, তোমার দেখি বিয়ে করতে আর তো সইছে না। কোনো ছোট লোকের জন্য তো আর অপেক্ষা করতে পারি না, বয়স তো আর কম হচ্ছে না। ছোট লোক তো আর সেটা বুঝলো না। আচ্ছা, ছোট লোক কাকে বলো? আর ছোট লোকটা কে শুনি? কি আবার? যাকে ভালোবেসেছিলাম। আসলে ছোট লোকগুলো টাকা চিনে, ভালোবাসা চিনে না। আর আমিও বুঝে গেছি ছোট লোকের কাছে কোনো মূল্য নেই আমার। হয়েছে, আর বলতে হবে না। সে যদি সামনে থাকতো তাহলে বোঝানো যেত। সেসব শুনে আর আমিও তাকে বলতেছি। কেমন করে শুনি? সে তো আর আশেপাশে নেই। ওসব বাদ দাও, তুমি কিন্তু আমাকে হলুদ লাগাতে লুকিয়ে হলেও আসবে, বলে দিলাম। মামুনকে শোনালো। এটা কেমন করে সম্ভব? সেদিন তো আমারও হলুদ হবে। তোমার তো সকালে হবে আর আমার তো বিকেলে হবে, তাই তুমি পরে চলে এসো কেমন? তোমার বাড়িতে লোকজন দেখলে কি বলবে বলো? কি আর বলবে, বলবে বিয়ের আগেই এত ভালোবাসা। কিন্তু আফসোস, ছোট লোকটা বুঝলো না। হয়েছে, আর ছোট লোক করে হবে না। হ্যাঁ তাই তো। আচ্ছা চলো আমরা বাইরের রেস্টুরেন্টে খেয়ে নেই। হ্যাঁ, তাই করা যাক। এই যে মামুনকে আপনি লাঞ্চ করে নেন। না না, ওনার লাঞ্চ করার দরকার নেই। দেখো, লাঞ্চে গেলে পরে আবার না কাজ ভুল করে। আরে করবে না, ওনারও তো খেতে হবে। আর খেয়ে কাজ করবে কি করে? এত সরল হয়েও না, এদেরকে মাথায় তুললে পরে নাচতে থাকবে। এত ভালোবাসা দেখায়ও না, দেখে তোমার অফিসের ফাইল নিয়ে আমার এখানে আসতে হলো। আরে ফাইলগুলো আমার ছিল, আমি করতে পারতাম। বললে না বিয়ের জন্য মার্কেট করতে, সেটা আব্বুও বলেছিল বলে এখানে নিয়ে এসেছিলাম। হয়েছে, আর বলতে হবে না। তোমার তো ক্ষুধা লেগেছে, আগে চলো তো, খেতে হবে তোমার। আর তুমি না খেলে শরীর খারাপ করবে তোমার। যাচ্ছি তো, চলো। এই যে মামুন, আপনি দ্রুত গিয়ে লাঞ্চ করে নেন। অনেক সময় থেকে ফাইলগুলো ঠিক করতেছেন, এবার উঠে যান আপনি। তানহা মাসুমের হাত ধরে কেবিন থেকে হাসতে হাসতে বের হয়ে গেল। তানহা চলে যাবার পর মামুনের চোখ দিয়ে জল পড়তে লাগলো। তানহা কেমন করে পারতেছে মামুনকে কষ্ট দিতে? তানহা তো মামুনকে ভালোবাসতো, তাহলে কেমন করে ছোট লোক বলতে পারলো একজন অপরিচিত লোকের সামনে? মামুন চোখের জল মুছে তানহার কেবিন থেকে বের হয়ে মিতুর সামনে পড়ল। কি এমন কাজ ছিল যে ম্যামের কেবিনে করা লাগলো? কাজ আর কোথায়, আমাকে বসিয়ে বসিয়ে কথা শোনালো। আপনি কোনো উত্তর দেন নাই ম্যামের কথার? উত্তর দেওয়ার মতো উত্তর ছিল না, আর সময় আমারও আসবে, আমি উত্তর দিব তখন। তা কি বললো? আবারও ছোট লোক বলেছে নিশ্চয়ই। বাদ দেন এসব কথা, আগে চলেন, লাঞ্চ করতে হবে আমাদের। মিতুও কোনো কথা না বলে মামুনের সাথে ক্যান্টিনে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিল। মামুন খাওয়া শেষ করে বাইরে এসে পকেট থেকে সিগারেট বের করে টানতে লাগলো। এটা এখন মামুনের এক প্রকার রুটিন হয়ে গেছে। মামুন দ্রুত ক্যান্টিন ত্যাগ করায় মিতুর সন্দেহ হলো। মিতুও বের হয়ে মামুনকে খুঁজতে লাগলো। যখন দেখতে পেল তখন দেখলো মামুনের ঠোঁটে সিগারেট।
মিতু যখন মামুনের কাছে যাবে ঠিক সেই সময় তানহা আর মাসুম অফিসে চলে এসেছে। মিতুও দ্রুত অফিসের ভেতরে ঢুকে গেল। মামুনও কিছুক্ষণ পর অফিসে ঢুকে তানহার কেবিনে গিয়ে দেখে মাসুম আর তানহা চলে এসেছে। তোমাকে আগেই বললাম না এসব লোকেদের মাথায় তুলতে নেই। দেখলে তো লাঞ্চ টাইম শেষ হওয়ার কতক্ষণ পর আসলো। আরে বাবা, মানুষের দেরি হতেই পারে, এতে রাগ হওয়ার কি আছে? আপনি এবার কাজ শুরু করেন। রাগ করবো না কেন? কিভাবে কাজে ফাঁকি দিতেছে? তানহা, কাজটা আমার, আমি রাগ হচ্ছি না। তুমি কেন এত রাগ হচ্ছ? কিছুদিন পর তো তোমার কাজ আর আমার কাজ সেটা এক হবে নাকি? এখন তোমার কাজে না হয় ফাঁকি দিতেছে, পরে যদি আমার অফিসের কাজেও ফাঁকি দেয় তখন? পরেরটা পরে দেখা যাবে, এবার ঠান্ডা মাথায় বসে থাকো তো। আর বিয়ের কার্ডগুলো দেখে, আর পারলে তোমার অফিসের স্টাফকে বিয়ের কার্ডগুলো দাও। আমি বরং এনার সাথে বাকি কাজগুলো শেষ করি। তানহা আর কোনো কথা না বলে বিয়ের কার্ড নিয়ে অফিসের সব স্টাফকে দিল। সবাই বিয়ের দাওয়াত পেয়ে তো মহা খুশি। মাসুম মামুন দুজনে ফাইলগুলো দেখে দেখে ঠিক করলো আজকে সন্ধ্যার মধ্যে মামুনকে ছেড়ে দিল। মামুনকে কিন্তু বিয়ের কার্ড দেয়নি। মামুন অফিস থেকে বের হয়ে বাইরে এসে সিগারেট টানতে লাগলো। এবার সেটা মিতুর চোখে ধরা পড়ে গেল। কি ব্যাপার, কবে থেকে এসব ছাইপাশ খান? আরে আপনি এখানে যে? আমি এসেছি তারপরও সিগারেটে টান দিয়ে যাচ্ছেন। সিগারেট তো ছেলেরা খায়, তাহলে ফেলে দিতে হবে কেন? আপনি কি সব শুরু করেছেন বলুন তো? এসব করা কি ঠিক হচ্ছে? আমি আবার কি করলাম, কি যে বলেন না। এই, সিগারেট কেন খাচ্ছেন আপনি? সে তো আর একজনকে হাসতে হাসতে বিয়ে করতেছে, তাহলে এভাবে কেন নিজের দেহটা পোড়াচ্ছেন? ভুল বললেন আপনি। আমি আমার দেহ না, তার করা প্রত্যেকটি স্পর্শে আগুন লাগিয়ে দিতেছি। আপনি কি চাইলেই তাকে ভুলতে পারবেন? আপনি কেন এরকম করছেন? সে তো তার ক্ষতি করতেছে না। আপনি প্লিজ এসব ভুলে যান, আপনার জীবনেও ভালো কেউ আসবে। হ্যাঁ, তা তো আসবেই, কিন্তু এটা ছাড়তে পারবো না। আপনি পাগল হয়ে গেছেন। আরে, একটা পাগলও নিজের ভালো বোঝে, আপনি বুঝতে পারছেন না। যার জন্য এমন করছেন সে কি দেখে বা জানে? তাহলে কাকে দেখাচ্ছেন এসব আপনি খান? আপনি দেখে অনেক হাইপার হয়ে গেছেন। আমি তো আর বিষ খাচ্ছি না, সিগারেট সব শ্রেণীর লোক খায়, সুতরাং এতে এত হাইপার হওয়ার কি আছে? আমি কাউকে দেখানোর জন্য খাই না। বিষের চেয়েও খারাপ এগুলো। শেষ বয়সে যদি আপনার ক্যান্সার ধরা পড়ে তখন, কিংবা যাকে নতুন জীবন সঙ্গী বানাবেন সে যদি জানে তার স্বামী তার এক্সের জন্য সিগারেট খায়, তখন তার কেমন লাগবে একবার ভেবে দেখেছেন? জানলে কি আর না জানলে কি, ক্যান্সার এখন কম বেশি সবার হয়। আমার নসিবে থাকলে আমারও হবে। আচ্ছা চলেন, আজকে একসাথে যাই, কি বলেন? না, আপনার সাথে আমি যাব। আপনি আমার কথা শুনেন না, আপনি এসব বাজে জিনিস খান। এখানে এই অফিসে আপনি ছাড়া আপনার কেউ নাই। আপনিও যদি এখন এসব বলেন তো আমি কি ঠিক থাকবো? আচ্ছা, এই সিগারেট খেয়ে যদি তাতে ভুলতে পারি, এটা কি চান না? জীবনে প্রথম শুনলাম সিগারেট খেলে নাকি ভালোবাসার মানুষকে ভোলা যায়। আচ্ছা ঠিক আছে, একটা রিক্সা ডাকুন, একসাথে যাব আমরা। মামুন মিতুকে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেল। সন্ধ্যা হলে তেমন একটা রিক্সা মেলে না এই রাস্তায়, আর সকাল হলে কত শত রিক্সা যায়। মামুনের এমনিতেও দেরি হয়ে যাচ্ছে, এটা কোনো কথা হলো? অবশেষে একটা রিক্সা দেখলো। যেই না রিক্সাটা ডাকবে অমনি একটা গাড়ি এসে মামুনের খারাপ কিছু হতেও পারে। আগের মতো ভালোবাসা পাচ্ছি না আপনাদের কাছ থেকে, গল্প পছন্দ হচ্ছে না মনে হয়। রিক্সা যখন মামুনের কাছে আসবে ঠিক সেই সময় একটা কালো রঙের কার এসে মামুনের সামনে দাঁড়ালো। মামুন তো প্রথমে ভয় পেয়ে গেছিল, পরে যখন দেখলো গাড়ি থেকে তানহা নামতেছে তখন তার ভয় কেটে গেল। মামুন রিক্সা চালককে সাইডে থাকতে বলল। মিতুও মামুনের কাছে এগিয়ে গেল। প্রীতি তো ভালোই জমে গেছে, একসাথে রিক্সায় করে যাবেন তাই না? হ্যাঁ যাব তো। এতে কি আপনার কোনো সমস্যা? আরে না না, সমস্যা হবে কেন? আমি মনে হয় আপনাদের কাছে এসে সমস্যায় ফেলে দিলাম। কিছুটা কটু করে বলল। জি না ম্যাম, কোনো সমস্যা নেই আমাদের। ও হ্যাঁ, যে কারণে গাড়ি থামালাম, এই যে মামুন সাহেব আমার বিয়ের কার্ড নেন। তখন আসলে ইচ্ছে করে দেই নাই আপনাকে, কারণটা হলো আপনারা একসাথে হলে তখন দিব। আমরা একসাথে হলে মানে কথাটা ঠিক বুঝলাম না ম্যাম। আপনারা প্রেম করেন তাই ভাবলাম দুজন একসাথে থাকলেই দিব।
আমরা প্রেম করি মানে কি বলতে চাচ্ছেন? কি আর বলবো, কারোর মতো আমি নিমুখ হারাম তো আর না, আর কারোর মতো বেইমান না, তাই আপনাদেরকে স্বাগতম জানাতে এসেছি। ম্যাম, আপনি যা ভাবছেন। মামুন থামিয়ে দিল। আপনাকে বিয়ে মোবারক ম্যাম। দাম্পত্য জীবন আপনার শোকের হোক। দয়া করে আপনি আমাকে দোয়া দিবেন না। আপনার মতো মানুষের দোয়া পেলে হয়তো আমার বিয়েটাও ভেঙে যেতে পারে। ম্যাম, আপনি কিন্তু মামুনকে অপমান করে কথা বলছেন। তোমার তো জ্বলবে, তুমি তো মামুনের নতুন প্রেমিকা। জীবনও সুখ খুঁজে পাবি না ছোট লোক, আমাকে ঠকিয়ে কাঁদিয়ে জীবনও সুখ পাবি না। বাজে কথা বলবেন না ম্যাম, তাহলে ভুলে যাব আপনি আমার অফিসের বস। চুপ করো বেয়াদব, কি করবে আমার? কিছুই করতে পারবেন না আমার, বুঝলেন? আর হ্যাঁ মিস মিতু, সাবধানে থাকবেন, যার সাথে আছেন সে ততটাও সুবিধার না। কে সুবিধার কে অসুবিধার সেটা আমি ভালো করেই জানি। আর যাকে বেঈমান ঠকবাজ ছোট লোক বলছেন, সে কিন্তু আপনার সাথে এর কিছুই। আপনি বিয়ের কার্ড দিয়েছেন, আমি গ্রহণ করেছি। আর যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন। উনি কি বলবে? সব আমি বলছি, সব সত্যি আজকে তার জানা উচিত। চুপ করবেন মিস মিতু, আপনি কোনো কিছু বলবেন না। দেন দেন, বলতে দেন, আপনারা দুজন তো এখন এক হয়ে গেছেন। আর কোনো বলার না থাকলে আমরা এবার যেতে পারি। ও হ্যাঁ দাঁড়ান, আর 10 দিন পর তো গায়ে হলুদ, তাই আশা করব সেদিন আপনারা দুজন এসে হলুদ লাগিয়ে দিয়েন। বেঁচে থাকলে ইনশাল্লাহ যাব। এবার তাহলে আমরা যাই। মামুন ইচ্ছে করে মিতুর কোমর ধরে রিকশার কাছে নিয়ে গেল। এই দৃশ্য দেখে তানহার তো পুরো বিশ্বাস হলো তাদের মাঝে প্রেমের বাহিরেও খারাপ সম্পর্ক আছে। হঠাৎ মামুন মিতুর কোমরে হাত দেওয়ায় মিতু কিছুটা ভয় পেয়ে গেল। তারপর সে রিকশায় উঠে বসলো। মামুনও মিতুর সাথে বসলো। তানহা এসব দৃশ্য দাঁড়িয়ে থেকে দেখলো। রিকশা চলতেছে কিন্তু মিতুর রাগ কমতেছে না। বিষয়টা মামুন বুঝতে পেরে, এভাবে রাগ করে আছেন কেন? বাদ দেন না এখন এসব। কেন বাদ দিব? আপনি কেন আমাকে সত্যিটা বলতে দিলেন না? এখন যদি তার সত্যি বলেন সে বিশ্বাস করবে না। অহেতুক তাকে বলে কেন আপনি তার রাগ শুনবেন? তাই বলে তানহা অপমান করবে আর আপনি সব মুখ বুজে সহ্য করে যাবেন? এখন এসব অভ্যাস হয়ে গেছে। আর যে আমার হবে না তাকে নিয়ে আর ভাবতে চাই না। সে কি বললো না বললো সেটা মাথায় রাখতে চাই না। তার কারণে তো ঠিকই সিগারেট টানেন। কে বলেছে তার কারণে টানি? আমি আমার নিজের সুখের জন্য টানি। সব জানি, সব বুঝি আমি। আপনি কার জন্য টানেন আর কার জন্য না টানেন সিগারেট। প্লিজ একটু রাগ কমান, একটু ঠান্ডা হন তো। সময় হলে সব ঠিক হয়ে যাবে। আমি সময়ের অপেক্ষায় আছি। থাকেন থাকেন সময়ের অপেক্ষায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখেন তানহার। সেইটা আমি হতে দিচ্ছি না, বুঝলেন? আর আমার কারণে আপনাকেও কথা শুনতে হবে না। মিতু আর কোনো কথা না বলে মামুনের দিকে তাকিয়ে আছে। কি করে একটা মানুষ এতটা স্বাভাবিক থাকে? মামুন কোনো কথা না বলে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চারিদিকে তাকালো। কিছু সময় পর তারা যে যার বাসায় চলে আসলো। প্রতিদিনের মতো মামুন ওর বাবা মায়ের সাথে কথা বলে ফোন রাখলো। পরের দিন অফিসে গিয়ে দেখে তানহার আব্বু এসেছে। তিনিও নিজ মুখে সবাইকে তানহার বিয়ের দাওয়াত দিল। তানহার আব্বু যখন চলে যাবে ঠিক তখনই মামুন তানহার আব্বুর কাছে গেল। কি ব্যাপার মামুন, কিছু কি বলতে চাও তুমি? হ্যাঁ স্যার, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? আমার একটু তাড়া আছে। স্যার, অনেক বছর তো আপনাদের এই অফিসে চাকরি করতেছি। এতদিনে তো আমার কাজ দেখেছেন, এছাড়া একদিনও ছুটি নেই। আচ্ছা, ছুটি যতদিন লাগে নিতে পারো। স্যার ছুটি না, আসলে আমি আর চাকরি করতে চাচ্ছি না। তাই বলছিলাম কি, যে সব শর্ত দিয়েছিলেন সেসব শর্ত যদি তুলে নিতেন। তার আগে বলো, কি কারণে চাকরি ছাড়তে চাও? এখানে কি চাকরি করতে সমস্যা নাকি? বেতন কম বলে মনে হয়? তোমার মতো ভালো একটা ছেলে হঠাৎ কেন চাকরি ছাড়তে চাও? আসলে স্যার, গ্রামে আমার বাবা এখন একা সংসার সামলাতে পারে না। তাছাড়া আপনি তো জানেন আমার বাবা একজন চাষি। বাবাও আর চায় না চাকরিটা করি। বাবা চায় আমি যেন গ্রামে যাই। সেখানে আমার জন্য ব্যবসার ব্যবস্থা করেছে। আর আমিও শহরে অনেক বছর থেকে আছি, তাই আমিও বাবা মায়ের সাথে বাকিটা সময় পার করে দিতে চাই। তোমার মতো ভালো ছেলে হঠাৎ কেন চাকরি ছাড়তে চাও? তোমার মতো ভালো শিক্ষিত ছেলে গ্রামে চাষ করবে আর ব্যবসা করবে।
যাই হোক, যখন চাকরি ছাড়তে চাও সমস্যা নাই, আমি ম্যানেজারকে বলে দিতেছি। যখন ছাড়তে মন চায় রিজাইন লেটারটা ম্যানেজারকে দিয়ে দিও। আর আগামী জীবনের জন্য শুভকামনা রইল তোমার জন্য। তানহার আব্বু ম্যানেজারকে সব বলল। মামুন সব শুনে খুশি হলো। মামুন তানহার আব্বুকে ধন্যবাদ দিল। মামুন তার কাজে লেগে পড়ল। এভাবে বাকি দিনগুলো যেতে লাগলো। প্রতিদিন তানহা মামুনকে শুনিয়ে শুনিয়ে ফোন কানে দিয়ে মাসুমের সাথে কথা বলে। মামুনের কষ্ট হলেও সব কিছু সামলে নেয়। হলুদের আগের দিন হঠাৎ তানহা মামুনকে ডাক দিল। শোনেন, লাঞ্চের পর আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। ঠিক আছে ম্যাম, যাব। শুনবেন না কোথায় যেতে বলেছি? জিজ্ঞেস করে কোনো লাভ আছে ম্যাম? পরি হয়ে কেন জাহাজের খবর করতে যাব? কথার তেজ গেল না, তাহলে এখনো ঠিক আছে। জানতে হবে না, গেলেই বুঝবেন। যান, এখন গিয়ে কাজে লেগে পড়ুন আপনি। মামুন কাজ না করে ম্যানেজারের কেবিনে গেল। গিয়ে রিজাইন লেটার জমা দিল এবং মামুন তার সমস্ত কাগজপত্র নিয়ে নিল, এমনকি তার ঠিকানা সহ সব কিছু নিয়ে নিল। মামুন তার কোনো কিছুই রাখলো না। মামুন চায় না সে এখান থেকে চলে যাওয়ার পর তার খবর কেউ রাখুক, তার খোঁজ কেউ নিক। এমনিতেই তার একটুও ভালো লাগতেছে না আর। ম্যানেজারের কেবিন থেকে বের হয়ে এসে মিতুর সামনে পড়ল। কালকে তো তানহা ম্যামের হলুদ হচ্ছে, এখনো তো সময় আছে। প্লিজ আসল সত্যিটাকে বলে দিন। যে আমার কথা শুনতে চাইনি, যে আমাকে বুঝতে চাইনি, তাকে আর কোনো কিছু জানাতে বা বলতে চাই না আমি। কষ্ট হচ্ছে না আপনার? কষ্ট হলে বা কি করব আমি, বলেন? আমার কষ্ট কি আর কেউ বুঝবে? আমাকে কি আর সে চাই নাকি? হোক না কষ্ট, এই কষ্টটা না হয় জীবন সঙ্গী করে নিব। আপনি এমন কেন শুনি? এভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন, সেটা কি ঠিক? একটু নিজেকে গুছিয়ে নেন না। ও হ্যাঁ, আপনাকে তো একটা খুশির খবর জানাই নাই। আমার বাবা মা আমার জন্য মেয়ে দেখেছে, আমারও বিয়ে হচ্ছে। এরপর আর কোনো কষ্ট থাকবে না, বুঝলেন? যান, গিয়ে কাজ করুন আপনি। মিতু গিয়ে কাজে লেগে পড়ল। মামুনও কাজ করতে লাগলো। লাঞ্চের সময় হলে লাঞ্চ করে মামুন বাইরে তানহার জন্য অপেক্ষা করতে লাগলো। তানহা আসলে মামুন গাড়িতে উঠে বসলো। এরপর তানহা গাড়ি চালাতে লাগলো। তানহা আর মামুন যখন প্রেম করত তখন তারা অনেক জায়গায় ঘুরেছিল। তানহা সেই সব জায়গায় মামুনকে নিয়ে ঘুরতে লাগলো। মামুন তানহার এসব কাহিনী দেখে কিছুটা খটকা খেলো। ম্যাম, আপনি আমাকে নিয়ে সব জায়গায় কেন ঘুরে বেড়াচ্ছেন? এই জায়গাগুলো দেখে কি কোনো কিছু মনে পড়ে না? মনে পড়ে কি আর না পড়ে কি, এসব কিছু এখন অতীত আমার কাছে। তোমার কাছে তো অতীত মনে হবে মামুন, কারণ তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সেই তুমি আমাকে ঠকিয়ে চলে গিয়েছিলে। আবার নতুন করে আরো একজনের সাথে সম্পর্কে জড়ালে। ম্যাম, কাল আপনার হলুদ আর আজকে কেন এসব আমাকে বলতেছেন আপনি? ভয়ের কিছু নেই, আমি মাসুমকে বিয়ে করে নিতেছি। এখানে নিয়ে এসেছি এই কারণে, তোমার মতো বেঈমানকে জানাতে। সব মেয়েরা কাউকে ঠকায় না, বড়লোকের মেয়েরাও গরিবকে ভালোবাসতে জানে। যে বেঈমানি করেছো, যে দাগা দিয়েছো মনে, তা কোনোদিনও উঠবে না। হ্যাঁ ম্যাম, জানি তো আপনার সাথে কত বড় বেইমানি করেছি। আমি তো ছোট লোক, ঠকবাজ, বেইমান, সুতরাং আমাকে নতুন করে বলতে হবে না। যাই হোক, অবশেষে স্বীকার তো করে নিলে নিজের মুখে। আমি যতটা কেঁদেছি, আল্লাহ যেন তার 1000 গুণ তোমাকে আল্লাহ কাঁদায়। আমিন। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। এখন যাব একটু কেনাকাটা করার জন্য। আসলে কিছু জিনিস এখনো কেনার বাকি আছে। মাসুম কাজে ব্যস্ত, তাই আপনাকে সাথে নিলাম। ঠিক আছে, চলেন, সমস্যা নাই। গাড়ি চালিয়ে একটা জুয়েলারির দোকানে গেল। সেখান থেকে নিজের পছন্দ মতো জুয়েলারি দেখে দেখে কিনতে লাগলো। কেনাকাটা হলে তানহা গাড়ি নিয়ে বাসায় গেল। হঠাৎ মামুন জুয়েলারিগুলো তানহার হাতে দিতে গিয়ে মামুনের হাত গিয়ে তানহার বুকে লাগে। সেটা মামুন বুঝতে পারেনি। তানহা রেগে ঠাস ঠাস করে মামুনের গালে থাপ্পড় মারল। এত জোরে মেরেছে ঠোঁট কেটে রক্ত ঝরতেছে। এতদিন জানতাম তুই একটা ছোট লোক ঠকবাজ, কিন্তু আজ জানলাম তুই একটা চরিত্রহীন। ম্যাম, ইচ্ছে করে আপনার বুকে হাত দেই নাই, হঠাৎ করে হয়ে গেছে। তোর মতো ছোট লোকের বাচ্চাকে ভালো করে জানা আছে। তুই ইচ্ছে করেই এই কাজটা করেছিস, যাতে আমাকে ভোগ করতে তো সুবিধা হয়। আপনি আমাকে ভুল বুঝতেছেন। এমন কিছুই না, হঠাৎ করে হয়ে গেছে। আমি ইচ্ছে করে এমন করি নাই। তোকে পায়ের জুতা খুলে মারা উচিত। আজ বাদে কাল আমার বিয়ে, পর পুরুষ হয়ে কেমন করে তুই এটা করলি? আসলে তোর ঘরে মা বোন। ঠাস ঠাস করে মামুনও দিল। যা বলেন আমাকে বলেন। আমার মা বোন বাবা নিয়ে আর একটা কথা বলবেন না।
ঠাস ঠাস করে তানহাও দিল। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? একে তো আমার সাথে চরম বেয়াদবি করেছিস, তার উপর আমার গায়ে আবার হাত তুলিস। এই মুহূর্তে চলে যা, আর হ্যাঁ, কালকে সময় মতো চলে আসবি। আর যদি না আসিস তোকে জেলে পাঠাতে সময় লাগবে না আমার। তোর চোখের সামনে আরেকজনকে বিয়ে করব আমি। মামুন কোনো কথা না বলে ঠোঁটের রক্ত হাত দিয়ে মুছে তার বাসার দিকে রওনা হলো। সারা রাত ঘুমোতে পারেনি মামুন, কান্না করে আর সিগারেট টেনে পার করে দিয়েছে সে। পরের দিন মিতুর জোড়াজড়িতে মামুন তানহার গায়ে হলুদে গেল। গিয়ে দেখে সেখানে কেয়া এসেছে, সাথে তার স্বামীও আছে। মামুনকে দেখে কেয়া তো অবাক। কেমন আছেন ভাইয়া? এতদিন কোথায় ছিলেন আপনি? আপনাকে কত জায়গায় খুঁজেছি আমরা। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ছিল বড় সমস্যা, তার কারণে ছিলাম না আমি। তা আজকে হঠাৎ আপনি এখানে যে? হ্যাঁ, আমি তানহা ম্যামের অফিসে চাকরি করি, উনি দাওয়াত করেছে তাই এসেছি। কিন্তু এখানে তো একটা সমস্যা হয়ে গেছে। কেয়ার কথা শেষ না হতেই তানহার আব্বু আম্মু বোন আসলো সেখানে। তানহার আব্বু আম্মুকে দেখে খুব মন খারাপ অবস্থা বলে মনে হচ্ছে মামুনের। স্যার, কি হয়েছে এভাবে মন খারাপ করে আছেন যে? কোনো কি সমস্যা? আর ম্যাম, আপনি কান্না করতেছেন কেন? মামুন, তানহাকে ঘানা তুলে নিয়ে গিয়েছে। তানহাকে বাঁচানোর জন্য আমার ছেলে আর বড় জামাই গেছে, কিন্তু শয়তান ঘানা তাদেরকে বন্দি করেছে। আর আমাকে ফোন করে বলল আমার সম্পত্তির অর্ধেকটাকে লিখে না দিলে সে আমার মেয়ে ছেলে জামাইকে মেরে ফেলবে। এমনকি আমার ছেলে আর জামাইকে তারা বেঁধে খুব মেরেছে। তারা সেটা ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর ঘানা তানহার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। কিন্তু ঘানা তো জেলে ছিল, সে আসলো কখন আবার? জানি না কবে জেল থেকে ছাড়া পেয়েছে। কালকে তানহা বাসায় ভিতরে ঢুকতে যাবে, ঠিক তখনই কয়েকজন লোক এসে জোর করে তুলে নিয়ে যায় তানহাকে তুলে নেওয়ার পর আমাদেরকে ফোন করে ঘানা জানায় তার ঠিকানা মতো আমার ছেলে আর জামাই গেলে তাদের আটকে দেয়। এখনো আমি মামুন আর তার বাড়ির কাউকে জানাই নাই। তুমি প্লিজ কিছু একটা করো মামুন, এখন আমার ছেলে মেয়ে আর জামাইকে বাঁচাও। মামুন সব শুনে তো অবাক। কালকে তাহলে মামুন যখন যাচ্ছিল তখন হঠাৎ একটা মাইক্রোবাস থেকে আওয়াজ আসে। তার মানে মামুন বের হওয়ার সাথে সাথে তানহাকে ঘানার লোক ধরে নিয়ে যায়। এখন মামুন কি করবে ভেবে পাচ্ছে না। আসলে কি মামুনের যাওয়া উচিত হবে, যেখানে তানহা অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে? আপনারা মতামত দিবেন কেমন? মামুন একটু দূরে সরে গিয়ে এক জায়গায় বসলো। আসলে এখন মামুন কি করবে আর তার কি করা উচিত? মামুন মাথায় হাত দিয়ে ভাবতেছে। এমন সময় মিতু মামুনের সামনে এগিয়ে গেল। দুইবার ধাক্কা দেওয়ার পর মামুন হুঁশে ফিরল। মামুন, আমার মনে হয় কি আপনার গিয়ে ম্যামকে বাঁচানো উচিত। বাবা মামুন, তুমি তো আমার ছেলের মতো, এভাবে আর বসে থেকো না। তোমার স্যারের কাছে শুনেছি এর আগেও নাকি তুমি তানহাকে রক্ষা করেছো। মামুন, তুমি ছাড়া এখন এই মুহূর্তে কেউ নেই। আমার মেয়েকে, ছেলেকে, আমার জামাইকে রক্ষা করে। আমরা চাইলেও এখন পুলিশকে জানাতে পারছি না, যদি ঘানা তাদেরকে মেরে ফেলে। আপনি আমাকে ঘানার ঠিকানা দিন। এই ঠিকানা দিলাম, এখানে আছে ঘানা। ঠিক আছে, আমি যাচ্ছি। আপনারা ঘানার বাবা মাকে নিয়ে কিছুক্ষণ পর সেখানে আসেন। আমিও যাব, আপনাকে একা যেতে দিব না। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। মামুন ভাই, আপনার প্রতি আমার বিশ্বাস আগেও ছিল, এখনো আছে। আপনি আমার বান্ধবীর কোনো ক্ষতি হতে দিবেন না। মামুন কাউকে কোনো কথা না বলে তানহাদের বাসায় একটা বাইক ছিল, সেটা নিয়ে রওনা হলো। সাথে মিতুও ছিল। তানহার বাবার দেওয়া ঠিকানা মতো সেই জায়গায় পৌঁছে গেল। ঘানা একটা বড় পুরাতন বাড়ির মধ্যে তাদেরকে আটকে রেখেছে। মামুন প্রথমে চারিদিকটা ভালো করে দেখে নিল, তারপর ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে লুকিয়ে পড়ল। মিতু অবশ্য মামুনের সাথে এসেছে। মামুন ভিতরে ঢুকে দেখে ঘানা তানহার ভাইকে এবং বোন জামাইকে লাঠি দিয়ে মারতেছে, আর তানহাকে একটু দূরে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে শুয়ে রেখেছে। ঘানা, আমার ভাইকে আর দুলা ভাইকে আর মারবি না বলে দিলাম। তোর শত্রুতা আমার সাথে, তুই আমাকে মার। হায় হায়, আমার চড়ুই পাখিটা বলে কি তোকে মারবো কেন? তোকে তো আজকে বিয়ে ছাড়া বাসর করব আমি, তো রূপ যৌবন সব করব আমি। ঘানা, আমার বোনকে আর একটা বাজে কথা বললে তোকে এখানে মেরে ফেলবো। ওরে বাপ, খুব ভয় পেয়ে গেছি আমি।
সে নাকি আমাকে মারবে। এই তোরা চেয়েছে কি দেখছিস? মার শালাদেরকে। ঘানা দয়া করে আর মেরো না, মরে যাবে ওরা। তোমার কি চাই বলো, সব দিব আমরা। সেটা তো তোর বাবাকে মানে আমার খালুকে বলছি, কিন্তু সে তো আর শুনলো না, তাই এবার অন্য পথ বেছে নিতে হবে আমার। কি চাই তোর, বল আমাকে, আমি সব দিব, কাউকে বলা লাগবে না। আমার তো তোকেই চাই আগে, তারপর তোর বাবার সব সম্পত্তি চাই। ঠিক আছে, সব কিছু দিব আমি তোকে। আমার হাতের বাঁধন খুলে, পায়ের বাঁধন খুলে আর দলিল নিয়ে আয়। বোন তুই এটা করিস, ও আমাদের কিছু করতে পারবে না। একটা বার শুধু ছাড়া পাই, তারপর দেখো ওর কি করি আমি। আগে নিজে বাঁচতে পারিস কি না সেটা ভাব, পরে আমাকে নিয়ে ভাবিস। এই যা, কাজীকে ডেকে নিয়ে আয় আর দলিল নিয়ে আয়। বস বস রেডি আছে, কাজী কি ধরে আনা হয়েছে। এই যে বস দলিল, আর এই যে কাজী। যা, এবার তোর ভাবির সব বাঁধন খুলে দিলে আজকে আমি বিয়ে করব এই চড়ুই পাখিকে। ঘানার কথা মতো ঘানার লোক গিয়ে তানহার হাতের পায়ের বাঁধন খুলে দিল। শোয়া থেকে তানহা এবার উঠে দাঁড়ালো। ঘানা হাসতে হাসতে দলিল নিয়ে গেল তানহার কাছে। তানহাকে দলিল দেওয়া মাত্র তানহা দলিল ছিঁড়ে ফেলল আর ঘানাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিল আর ঘানার মুখে থুতু ছিটিয়ে দিল। সেখানে পড়ে থাকা একটা রড দিয়ে ঘানা এবং তার লোকদের মারতে লাগলো তানহা। সবাইকে মারতে মারতে কোনো একটা পর্যায়ে তানহা ঘানার লোকের হাতে আটকা পড়ল। ভেবেছিলাম বিয়ে করে বৈধ ধর্ষণ করে তোর সব অহংকার মাটিতে মিশিয়ে দিয়ে তোকে তালাক দেব, কিন্তু না, এটা আর করব না। এখন সবার সামনে তোর ভাই, তোর দুলাভাইয়ের সামনে তোকে নষ্ট করব। এরপর আমার সব লোকেরা তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঘানা খবরদার, এমনটা করবি না, ছেড়ে দে আমার বোনকে। যা করার আমার সাথে কর তুই। তোর চোখ খুলে রেখে সব কিছু নিজ চোখে দেখতে থাক। ঘানা গিয়ে তানহাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে জোর করতে লাগলো। তানহার কাপড় ছিঁড়ে ফেললো। তানহা বারবার বলতেছে ভাইয়া বাঁচাও। তানহার ভাই বোন জামাই বারবার বলতেছে তানহাকে ছেড়ে দেওয়ার জন্য। ঘানা কারোর কথা না শুনে তানহার সাথে জোর করতে লাগলো। এসব দেখে আর মামুন ঠিক থাকতে পারলো না। মামুন সিস্টেমে যেখানে ঘানাকে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু তানহার কারণে সেটা করতে পারেনি। তাই মামুন কোনো দিকে না দেখে ভিতরে ঢুকেই ঘানাকে তানহার উপর থেকে তুলে মারা শুরু করে দিল। মামুন একা মানুষ, ঘানার এতগুলো লোকের সাথে পেরে উঠতেছে না, তবুও লড়াই করে যাচ্ছে। মামুন নিজের শার্ট খুলে তানহাকে পরিয়ে দিতে গিয়ে ঘানার লোকের কাছে আটকা পড়ে গেল। খুব মেরেছিস তুই আমাকে, সেদিন অফিসও মেরেছিস, আজ এখানে মারলি। তোর কারণে আমার সুখগুলো হাতছাড়া হয়ে গেছে, তোকে তো ছাড়বো না আমি। তোকে তো আজকে মেরেই ফেলবো আমি। তোরা ভালো করে ধর শালাকে, আজকে এটাকে এমন শিক্ষা দেবো মরণ পর্যন্ত যাতে মনে থাকে। ঘানার লোকগুলো মামুনকে শক্ত করে ধরলো। মোটা লোহার রড দিয়ে ঘানা মামুনকে মেরেই যাচ্ছে। রড দিয়ে মারা হলে হাত দিয়ে নাকে মুখে ঘুষি মারতেছে। মিতু ভেবে পাচ্ছে না এখন তার কি করা উচিত। দোহাই লাগে তোমার ঘানা, মামুনকে দয়া করে ছেড়ে দাও। আমার সাথে যা করার করো, মামুনকে মেরো না। এই শালার কারণে আমি জেলে গেছি, এই শালাকে আগে সাইজ করে নেই, তারপর তোকে ভোগ করব। এই শালাও যেন চেয়েছে খালি চোখে দেখে কোনো করতে পারে না। এই বাইরে কিছু লোক গিয়ে দেখ আর কেউ এসেছে কিনা। ঘানার কথা শুনে কয়েকজন বাহিরে গিয়ে দেখতে লাগলো। ঘানা মামুনকে মারতে লাগলো। মামুনকে ইচ্ছে মতো মনের আয়েসে মারতেছে ঘানা। মিতু এবার আর চুপ থাকতে পারল না, কারণ মামুনের নাক মুখ দিয়ে রক্ত ঝরতেছে। মিতু হঠাৎ এসে বলতেছে পুলিশ এসেছে, পুলিশ এসেছে। সবাই ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে। মামুনও ছাড়া পেল। এই সুযোগে মিতু ও তানহার ভাই বোন জামাইয়ের বাঁধন খুলে দিল। শুরু হলো চরম মারামারি। তানহার ভাই ছাড়া পেয়ে পকেট থেকে ফোন বের করে তার লোকদের খবর দেওয়ার সাথে সাথে তারা চলে আসলো, কারণ এতগুলো লোকের সাথে তিনজন কিছুই না। তানহার ভাইয়ের লোকেরাও এসে শুরু করে দিল। ঘানা একটা ছুরি দিয়ে তানহাকে মারতে গেলে মামুন দুহাতের তালু দিয়ে আটকায়। মামুনের দুহাতের তালু কেটে রক্ত বের হতে থাকে। সেই মুহূর্তে তানহার আব্বু আম্মু, ঘানার বাবা মা আর পুলিশ নিয়ে আসে। তানহা দৌড়ে তার বাবার কাছে যায়। এটা কি অনেকটা কেটে গেছে আপনার?
হাত দেখি, রক্ত ঝরতেছে তো খুব। শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিল। আরে তেমন কিছু হয়নি তো, এমনি সব ঠিক হবে। এত উত্তেজিত হওয়ার কিছু নাই তো। বেশি বোঝেন আপনি। দেখেছেন কত রক্ত মাটিতে পড়েছে? আরে বাবা, কাদার কি হলো? আমি তো ঠিক আছি নাকি? দেখছেন ঘানার মা, আপনার ছেলের কাহিনী। পুলিশ অফিসার একে নিয়ে যান, এর মুখ আমরা দেখতে চাই না। এবার আর বের হতে পারবে না। আগের বার তো জামিনে বের হয়েছিল, এবার সে পথও বন্ধ করে দিতেছি আমি। এমন ছেলে পেটে ধরেছি ভাবতেও অবাক লাগে আমার। স্যার নিয়ে যান এই জানোয়ারটাকে, আজ থেকে গানা আমার কাছে মৃত। মা, কি বলো তুমি এসব? প্লিজ মা, আমাকে বাঁচাও, আমি জেলে যেতে চাই না। জামাই, তোমরা তিনজন চলে যাও। কিছুক্ষণের মধ্যে তানহাকে হলুদ দিতে মাসুমের পরিবারের লোক আসবে। আমরা যাচ্ছি, একটু পর বাসায় সব রেডি আছে। তানহাকে নামিয়ে দিয়ে দুজনে ডাক্তারের কাছে যেও। পুলিশ ঘানাকে ধরে নিয়ে গেল। তানহার ভাই, তানহা, তার বোন, জামাই তিনজন আগেই চলে গেল, কারণ আজকে তো তানহার গায়ে হলুদ। ঘানার বাবা মা বারবার তানহার বাবা মায়ের কাছে ক্ষমা চাচ্ছে, তাদেরকেও চলে যেতে বলল তানহার বাবা মা। এবার তানহার বাবা মা দুজনে মামুন আর মিতুর কাছে আসলো। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না বাবা, আজ উপকার করেছো, সেটা সারা জীবন আমাদের মনে থাকবে। তোমার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। নিজের জীবন বাজি রেখে আমার সন্তান আর জামাইকে বাঁচালে তুমি। স্যার, ম্যাম, ধন্যবাদ বা ঋণের কথা বলবেন না। মানুষ হিসাবে তো এটা আমার দায়িত্ব। তাছাড়া স্যার, বিপদের সময় কিন্তু আপনি আমাকে চাকরি দিয়েছিলেন, সুতরাং ঋণের কথা বলবেন না, এটা সম্মান থেকে করেছি আমি। সত্যি মামুন, তুমি অনেক ভালো একটা ছেলে। যেভাবে আমার মেয়ের অফিস কোম্পানিকে ঘানার মতো শয়তানের হাত থেকে রক্ষা করছো, ঠিক সেইভাবে আমার পরিবারের মানুষগুলোকে রক্ষা করলে। আমাদের পরিবারের সম্মানও বাঁচালে তুমি। স্যার, যে প্রতিষ্ঠানে চাকরি করি তার কি ক্ষতি হতে দিতে পারি? যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের মালিক বিপদে পড়বে, আর আমি চেয়ে চেয়ে দেখবো নাকি? তোমার হাত থেকেও তো রক্ত বের হচ্ছে। তুমি অ্যাম্বুলেন্স টাকার ব্যবস্থা করো তানহার আব্বু। স্যার, ম্যাম, আমি ঠিক আছি, টেনশন করতে হবে না আমাকে নিয়ে। আমি আর মিস মৃত্যু যেতে পারবো। আপনারা বরং বাসায় যান। বাসায় মনে হয় মেহমান এসে গেছে, আপনাদের সেখানে থাকাটা দরকার। কিন্তু তোমাকে এভাবে এই অবস্থায় রেখে কেমন করে যাই? স্যার, ভাবতে হবে না, আমরা এখনই যাচ্ছি ডাক্তারের কাছে। আপনারা আগে বাসায় যান। আজ হলুদের দিন, আপনাদের সেখানে সবার আগে দরকার। আপনারা আর দেরি করবেন না স্যার। ঠিক আছে, যাচ্ছি আমরা, কিন্তু বিয়ের দিন সময় মতো এসো কিন্তু, বলে দিলাম। ও নিয়ে চিন্তা করতে হবে না ম্যাম, আমরা সময় মতো চলে আসবো। তানহার আব্বু আম্মু মামুনের কথা মতো চলে গেল। মিতু মামুনকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল। দুই হাতে সেলাই পড়েছে, নাকে মুখে গালে টেপ ব্যান্ডেজ করে দিয়েছে। মামুনকে সপ্তাহখানেক বিশ্রাম নিতে বলেছে। এখন কেমন লাগছে মামুন সাহেব আপনার? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ঠিক সেই সময় উপস্থিত বুদ্ধি খাটিয়ে আমাদের রক্ষা না করতেন, না জানি কি হতো। আমার চোখের সামনে আমার ভালো একটা কলিগ মার খাবে আর চেয়ে চেয়ে দেখবো না? আর আমাকে কেন ধন্যবাদ দিয়েছেন? ধন্যবাদ বা শুকরিয়া আল্লাহর কাছে আদায় করুন। বড় ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ তো আপনাকে ওসিলা করে সেখানে পাঠিয়েছিল, সেজন্য তো আপনারও ধন্যবাদ প্রাপ্ত। হয়েছে, চুপ করুন তো, এত কথা বলতে হবে না। শুনলেন তো ডক্টর কি বললো? 1 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। সেটাই তো চিন্তার বিষয় মিস মিতু। চিন্তার বিষয় কেন হবে শুনি? আর 5 দিন পর আমার ছোট বোনের বিয়ে, সেখানে আমাকে উপস্থিত থাকতেই হবে যে। এখানে 2 দিন থেকে তারপর চলে যাব বোনের বিয়েতে। আপনি একটু ব্যবস্থা করে দেন না? আচ্ছা, সেটা না হয় করব, কিন্তু এই অবস্থায় কেমন করে যাবেন? আমি যেতে পারবো মিস মিতু, আপনি শুধু ডাক্তারের সাথে কথা বলবেন। কিন্তু 8-2 দিন পর তো তানহা ম্যামের বিয়ে। তাছাড়া ম্যামের বাবা মা তো সেখানে যেতে বলেছে, অফিসের সবাই যাবে, আর আপনি যাবেন না? আমি চাকরি ছেড়ে দিয়েছি মিস মিতু, তাই তো চলে যাব। তাছাড়া নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটার বিয়ে দেখতেও পারবো না, সহ্য করতেও পারবো না। হ্যাঁ, নিজেই তো দেখলেন
যাকে বাঁচালাম একটাবার আমার খোঁজও নিল না সে। হ্যাঁ, সব দেখেছি, সব জানিও আমি। আর আপনি চাকরি ছাড়লেন কবে, আর কেনই বা ছাড়লেন? বাড়িতে গিয়ে সংসার দেখব আর নিজের একটা বড় শোরুম দিব গ্রামের বাজারে। চলে গেলে আর আসবেন না আপনি? না, আর আসবো না কখনো। আমাকে একটা কথা দিতে হবে মিস মিতু আপনাকে। হ্যাঁ, বলেন কি কথা দিতে হবে? আমি জানি আপনি এখনো আমাকে ভালোবাসেন, আমাকে চান, কিন্তু কি করব বলেন, মনে তো একজনকে জায়গা দিয়েছি। তাই বলছি কি, যত দ্রুত সম্ভব বিয়ে করে নেবেন, আর পারলে চাকরিটাও ছেড়ে দিবেন। আমার নতুন ফোন নাম্বার আপনাকে দিব, চাইলে যোগাযোগ রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, বিয়ে করে নিব দ্রুত। আর আপনি না চাইলেও যোগাযোগ রাখবো। আর হ্যাঁ, যে অফিসে আপনি নেই সে অফিসে আমিও চাকরি করব না। আর হ্যাঁ, আমার ঠিকানা আপনাকে শুধু বললাম, মরে গেলেও কেউ যেন আমার ঠিকানা জানে না। ঠিক আছে, কাউকে জানাবো না আপনার ঠিকানা। এবার একটু যান, গিয়ে ডাক্তারের সাথে কথা বলুন আপনি। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। বলতে হবে না তো আপনাকে আর।